আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সে সাথে দুঃখ প্রকাশ করছি সময় মতো যুক্ত না হওয়ার জন্য। আপনার কাছে ক্ষমা প্রার্থী, যেহেতু আপনাকে এতক্ষণ আমি অপেক্ষা করিয়েছি, দুঃখিত আন্তরিকভাবে। বাংলাদেশের বামেরা শতভাগ ভণ্ড। যদি বলেন 1%, 2024-এর 5ই আগস্টের প্রমাণ হয়েছে বামেরা ভণ্ড। আর এই রাম মূর্তি নির্মাণ নিয়ে এরা নীরব। এইবার তারা কোথায় গেল? এরা বাংলাদেশের সংখ্যালঘুদের রাম মূর্তি কে নির্মাণ করতেছে তাদের বিতর্ক থাকতে পারে, কারা করতেছে বিতর্ক থাকতে পারে, ভালো কথা, সেটা রাষ্ট্র দেখবে। কিন্তু ধর্মীয় অধিকার তো সনাতনীদের, তাই না? সেই অধিকার প্রতিষ্ঠিত করার অধিকার তাদের রয়েছে। তাদের তো সেখানে রামের মূর্তি বানাক, কৃষ্ণের মূর্তি বানাক, কালীর মূর্তি বানাক, সরস্বতীর মূর্তি বানাক, তাদের ইচ্ছা, তারা বানাবে। তাদের দেবত্ব সম্পত্তির উপরে তারা রামের মূর্তি বানাবে না কৃষ্ণের মূর্তি বানাবে, এটা তো তাদের ব্যাপার। হিন্দুরা কি মূর্তি বানাবে আর কি বানাবে না, এটা তো আস্তিক নাস্তিক মুসলিম খ্রিস্টান বৌদ্ধদের বলার অধিকার নাই। একমাত্র অধিকার তাদেরই। তাহলে এইখানে দেখবেন বামেরা নীরব, কবি এখানে নীরব, আর কথা বলবে না। এইখানে দেখবেন তারা চুপচাপ, একেবারে চুপচাপ। যেমন ফ্রড মাজার বলেছে যে জামাতের সমালোচনা করাই ফ্যাসিজম। আবার বলছি, চিঙ্কুবামদের উস্তাদ, পিনাকির উস্তাদ ফ্রড মাজার বলছে যে জামাতের সমালোচনা করাই ফ্যাসিজম। কখন বলেছে জানেন? যখন আওয়ামী লীগ ক্ষমতা। কোন জামাত? যে জামাতের সমর্থন বড়জোর 3 থেকে 4% আছে। আর বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে 40 থেকে 50% সমর্থক। এমনকি আওয়ামী লীগের কট্টর সমালোচক বলে 30% সমর্থক হচ্ছে আওয়ামী লীগের। আর যারা আওয়ামী লীগের সমর্থক তারা বলে 50%। সেই দল নিষিদ্ধ হলেও সেটা আর ফ্যাসিজম হয় না। কিন্তু জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। এই দেশের বাম এবং নাস্তিক যেরকম ভণ্ড, এই দেশের বামপন্থীরা আরো বেশি ভণ্ড। তার জন্য দেখবেন তারা টু শব্দটি করতেছে না। কারণ তাহলে যদি লাঠি দিয়ে বের করে দেয়, ভারতে পাঠিয়ে দেয়, তাহলে তো লাথি খাবে। সেই ভয়েই তো বামেরা কখনো বরিশালে গরুর গোস্ত খাওয়ায়, কখনো ঢাকাতে গরুর গোস্ত খাওয়ায়, কিন্তু গিতরের গোস্ত খাওয়াবে না চিটাগাঙে, বললেও না। এই বামদে আপনি কি করবেন? যে বামেরা মোল্লাদের ভয়ে এদের নিজেদের অফিসে গিয়ে হামলা করে টু শব্দটি করতে পারে, সমালোচনার সাহস নাই। এরা গোলাম আজমের, এই বামেরা, এই দেশের ভণ্ড বামেরা গোলাম আজম ইয়াহিয়া খান টিক্কা খান নিজামের সমালোচনা করতে গেলে সেখানে শেখ হাসিনা বিকৃত করা ছবি রাখে। মানে শুধুমাত্র গোলাম আজম, সাইদি নিজামীর সমালোচনা করা মুরুদ তাদের নাই। এই বামদের, যে বামদের এই মুরুদ নাই, সে রামের পক্ষে কিভাবে যাবে? এখন কোথায় তারা? মুসলমান বামেরা তো আসবেই না, প্রশ্নই আসে না। কারণ মুসলমান বাম যারা, তাদের কাছে রাম তো হারাম বিলকুল, সে আলাদা। হিন্দু বাম যারা, তারাও দেখে এখন রামের পক্ষে নাই। কিন্তু তারা কিন্তু কোনোদিন মুসলমানরা যেত, এরা 560 মসজিদের কিন্তু বিরোধিতা করেনি। করেছিল কি? করেনি, কোনোদিনই করেনি। যদি এখন তারা বলে শেখ হাসিনা মৌলবাদী রাজনীতি করেছে বলে, তাহলে মৌলবীদেরকে বুঝাক যে শেখ হাসিনা মৌলবাদী। তাহলে মৌলবীরা কেন শেখ হাসিনার বিরুদ্ধে? মোল্লারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে? যদি শেখ হাসিনা মোল্লাদের পক্ষে থাকতেন, শেখ হাসিনা যদি মোল্লাদের পক্ষে থাকতেন, আর মোল্লারা যদি এটা বিশ্বাস করতো, আবার বলছি, শেখ হাসিনা আওয়ামী লীগ যদি মোল্লাদের পক্ষে থাকতেন, আর মোল্লারা এটা বিশ্বাস করতো, দুই দলকেই বলতেছি, মানে আওয়ামী লীগ যতই এদের পক্ষে নেই, মোল্লারা বিশ্বাস করবে। তার জন্য তো শেখ হাসিনার বিরুদ্ধে। মোল্লারা তো বলে নাই যে যে উদিসি যারা করে তাদের ফাঁসি চায়। মোল্লারা তো বলে নাই যারা কমিউনিস্ট পার্টি করে তাদের ফাঁসি চায়, বলে নাই তো। মোল্লারা তো বলে নাই যারা সিংকুবাম আছে শাহবাগে, এমনকি যারা শাহবাগে সাইদি নিজামীকে ফাঁসি দেওয়ার আন্দোলন সবচেয়ে বেশি করেছে, সবচেয়ে বেশি তখন মিডিয়া কভারেজ নিয়েছে, সবচেয়ে বেশি পরিচিত যারা, তাদের বিরুদ্ধে তো টু শব্দটি করতে দেখি না মোল্লাদের। একটি বারও তো দেখলাম না। যারা আমাদের গণজন্ম, আমাদের আগে যায় চিৎকার চেঁচামেচি করেছে, টিভি যাদের ফোকাস দিয়েছে, তাদের তো এখন, তাদের বিরুদ্ধে তো এই শিবিরেরা জামাতের টু শব্দটি করে না। এই যে বসু নাকি পশু একটা আছে ছাত্র ইউনিয়নের, সে কি গণজাগরণ মঞ্চে সাইদির ফাঁসি যায় নাই? তার বিরুদ্ধে টু শব্দ। আমাদের লাকি, আমাদের তরুণ উদীয়মান নেত্রী লাকি, লাকি কি ফাঁসি চায় নাই? তার নামে দিছিল স্লোগান কন্যা। তার বিরুদ্ধে তো টু শব্দটি করতে দেখি না। এরা শেখ হাসিনার ফাঁসি চায়, এরা শেখ হাসিনার ফাঁসি চায়। ফরাদ মাজার যারা যে ছেলেমেয়েরা এখন আন্দোলন করছে রাস্তায়, তারা খুব অসহায় অবস্থায় একটা পোস্ট দিয়েছে গোশ্বরচন্দ্র, নিতাই রায়, এদেরকে উদ্দেশ্য করে। তারাও কি একটা ভূমিকা রাখতে পারে না? একটা শব্দ করতে পারে না তাদের জন্য? কেন রাখবে? কেন রাখবে? বাংলাদেশের যারা চিন্ময় কৃষ্ণ দাসে গ্রেপ্তার নিয়ে একটা কথা বলতে পারে নাই, তারা বুঝি সনাতনীদের রাম মূর্তি নিয়ে কথা বলবে? এই হিম্মত তাদের আছে? কালকে যদি গয়াদার আত্মীয় স্বজন নিতাই রায় হোক, তাদের আত্মীয় স্বজন, মানে আবার ওই যে আরেকটা কাকে যেন নিয়োগ দিয়েছে তারেক রহমান, মুসলেখা সরকার কি সেক্রেটারি নাকি নিয়োগ দিয়েছে, এরা যদি একবার এই রাম মূর্তির পক্ষে কথা বলে, পরের দিনই তাদের চাকরি নট। যারা বাংলাদেশে বিএনপি করে, যে সমস্ত কেন্দ্রীয় নেতা এই সনাতনীরা, কোন নেতারা গরুর মাংস খায় না?
যারা জুলাই আন্দোলনে যে সকল হিন্দুরা ছিল তারা এখন আন্দোলন করুক, তারা তো বিরাট বীর, শেখ হাসিনা তো ফ্যাসিস্ট ছিল, তার সময় নাকি মিছিল করতে পারে নাই, প্রতিবাদ করতে পারে না, এখন করুক। এখন এখন একটু প্রতিবাদ করে দেখাক, যদিও ছোটখাটো মিছিল হয়েছে, শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছোটখাটো মিছিল হয়েছে। আজকে 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 চিটাগাঙ্গে তাদের মিছিলকে পুলিশ বাধা দিয়েছে। তো দিবেই, এটা দিবেন দায়িত্ব। বাংলাদেশের পুলিশ তো আসলে মুসলমান পুলিশ, বাংলাদেশের পুলিশ তো যারা এইভাবে তো দেশের মানুষ অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকবে না। কোথায় যেতে পারে এটা? যিনি আমাকে বলছেন ফিরে এসে প্রতিবাদ করেন, প্রতিবাদ করতেছে কিনা আপনি চোখে দেখেন না, প্রতিবাদ করে কিনা আপনি কে? সব সরকারের আমলেই রাজপথে থেকেই প্রতিবাদ করেছি, কাকে কি শিখাইতেছেন? আপনি আমাকে শিখান, আপনি কোথায় ফিরে এসে, আমি কোথায় আপনি জানেন না? আপনার মায়ের ভাতারদের জিজ্ঞেস করেন আমি কোথায় আছি। আপনি কে যিনি প্রশ্নটা করেছেন? প্রতিবাদ করতেছি বুঝেন না? আমার চেহারা দেখলে যে ইউনুসের হলকুম শুকে যায় আপনারা জানেন না? আপনি আমার চেহারা দেখলে জামাতের হলকুম শুকে যায়, আমার ভাবির পোলাদের পিছি গলে যায়, আপনি জানেন না আমি কে? আমাকে জিজ্ঞান আমি কে? আপনার মায়ের ভাতারদেরকে জিজ্ঞেস করেন আমি কে এবং কোথায় আছি, আপনি যেই হন না কেন। আচ্ছা বলবেন এটা 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 কোথায় যেতে পারে? আপনি তারা একটা প্রচার করছে সেটা গাইবান্ধায় গিয়ে একজন হিন্দু নেতা বলেছেন যে এই কথাগুলোই আমাদের আমাদের আমরা ইয়া বানাবো না কি বানাবো সেটা আমাদের ডিসিশন, যদি আপনাদের না পোষায় আপনি গাইবান্ধা কিন্তু চলে যান। এইটা এইটা উল্টা প্রচার করা হচ্ছে। কত সাহস হিন্দু নেতা গাইবান্ধার মানুষকে বলতেছে গাইবান্ধা থেকে চলে যান। আচ্ছা ওইখানে কি মুসলমানদেরকে কি হাতে পায়ে গরু পাঠা ভেড়া ঘোড়ার মতো দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে যে তুমি আসো মূর্তি দেখো? না গেলেই তো হয়। তারা তাদের জায়গায় তারা পুকুর বানাক, তাদের জায়গায় তারা নদী বানাক, তাদের জায়গায় তারা বন বানাক, তাদের জায়গায় তারা পাহাড় বানাক। অন্যের সমস্যা কি? অন্যের সমস্যাটা কি? আর যিনি বলেছেন যে তাদের জায়গায় তারা মূর্তি বানাবে, অন্য কার বলার অধিকার? ঠিকই তো বলেছে। মুসলমানরা তাদের জায়গায় মসজিদ বানাবে না মাজার বানাবে না কি বানাবে সেই বিষয়ে কার কি বলার আছে? এটা তো তারাই বলবে, তাদের ব্যাপার। এটা নিয়ে অন্যদের এত নাচানাচি কিসের? তারা তাদের দেবত্ব, ওটা হচ্ছে দেবত্ব সম্পত্তি। ওই যে জায়গায় রাধাকৃষ্ণ মন্দির, কালী শিব নাকি শিব মন্দির বানানো হয়েছে, এটা তো তাদের দেবত্ব সম্পত্তি। যেখানে রেল লাইনই নাই বলতেছে ওটা নাকি রেলের জায়গায়, সেটা হলো রেলের জায়গা। এইরকম গুজব তারা ছড়াচ্ছে। এই দেশটা হিন্দুরা হলো ভূমিপুত্র। ওই যারা এখন এর বিরোধিতা করতেছে তাদের বাপ দাদা 5-6-7 পুরুষ আগে তো সব নিম্ন বর্ণের হিন্দু। এটা আমি বলি রেলের জমি দেওয়া হয়েছে হেফাজতে ইসলামকে, মানে হেফাজতে ইসলামকে রেলের জমি দিলে ওটা হলো হারাম। আর আর সনাতনীরা তাদের দেবত্ব সম্পত্তিতে, তাদের নিজস্ব সম্পত্তিতে, তাদের উইল করা সম্পত্তিতে কিছু মন্দির বানাবে, মূর্তি বানাবে, সেটা হলো হারাম। মানে এরা হলো গায়ে পড়ে, মানে সংখ্যা গুরু হওয়ার কারণে বাংলাদেশের মুসলমানেরা অধিকাংশ, সবার কথা বলবো না, আমি যতদূর শুনেছি প্রতিষ্ঠাতার সাথে কথা বল, যিনি এই রাম মূর্তির সাথে তৈরি প্রতিষ্ঠার সাথে জড়িত, তার সাথে আমার কথা হয়েছে, তাকে লাইভে এনেছি। তিনি বলেছেন যে এখানে এতদিন কোনো কথা হয় না, 80% সম্পন্ন হয়ে গেছে, হঠাৎ করে এটাকে একটা রাজনৈতিক ইস্যু বানানো হইল। এবং ওইখানে ওই এলাকার মুসলমানদের কোনো আপত্তি নেই। অন্য এলাকার আপত্তি কেন থাকবে? ওই এলাকার হলে আপনি আপত্তি করবেন কেন? মামুনুর রহমান এই যে এক মৌলবীর কি বলছে যে তুমি ঝর্ণাকে নিয়ে রাম মূর্তি দেখতে আসো, চামড়া নাই বীর কি বলছে রাম মূর্তিতে দেখতে আসো। ওই যে সমস্ত মৌলবীরা ফালাফালি করতে কি বলছে, ওদেরকে ভেড়ার মতো দড়ি ধরে গলায় নিয়ে বলছে তুমি আসো রাম মূর্তি দেখতে। সনাতনীরা আবার বলছি, তারা তাদের মুসলমান তার নিজের জায়গায় মসজিদ মাজার বানাবে, সেটাকে নিয়ে যেমন কোনো ধর্মের সরকারের কিছু বলার নাই, তেমনি হিন্দুরা তাদের দেবত্ব সম্পত্তিতে মন্দির বা মূর্তি বানাবে, এটা নিয়েও কাউকে কিছু বলার অধিকার নেই। কেন থাকবে? এটা তো একটা হলো ঘাওরামি, মানে নিজের গায়ের জোরে আপনি যা ইচ্ছা তাই করবেন। আপনি যদি নিজের গায়ের জোরে সব করতে চান সংখ্যা গুরু হওয়ার দাপটে, তাহলে যদি আমেরিকা, ইউরোপ, কানাডা, জাপান ওইখান থেকে মসজিদ বানানো বন্ধ করে দেয়, আপনি কি করবেন? সেটা মেনে নেবেন? তখন আপনাদের কারণে হাসিনা ডুবে গেছে। এটা হলো আরেক ফাত্রা, যে এখানে মন্তব্য করছে ফাত্রা, আমাদের কারণে হাসিনা ডুবছে, তোমার মতো বদমাইশদের কারণে শেখ হাসিনা ডুবছে, যে এনে মন্তব্য করতে আসছে। বলতে পারলে হয় কে, এর পরিচয় দেখ, সে লেখক, তার রাজনৈতিক পরিচয় কি, তাহলে দেখবেন সেটা মুঞ্জে যাবে। এ কত বড় ফাত্রা এটা, তার রাজনৈতিক পরিচয় দিতে বলেন। এখন আর যে এটা বলছো তোমার রাজনৈতিক পরিচয় কেন লেখো, তোমার বাপের কত বড় মুরত, সেখানে তোমার রাজনৈতিক পরিচয় লেখো, তোমার বাপ কোন রাজনীতি করে, তুমি কোন রাজনীতিতে করো। আমাদের জন্য শেখ হাসিনা ডুবছে না, আমাদের জন্য ডুবছে।
তোমরা তোমরা ভাষা উঠে গেছে। ফরিদ ভাই এটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আপনার কি মনে হয়? এটা হলো সনাতনীরা এই জন্য শাহবাগে চিল্লায়। কেন চিল্লায় তুমি জানো না? তোমার মায়ের ভাতারের জায়গায় মন্দির বানাইছে। তোমার মায়ের ভাতারের জায়গায় পলাশবাড়ি, তোমার মায়ের ভাতারের জায়গা, ওটা দেবত্বর জায়গা। তোমার তো লাগে কেন? তুমি যে চাপা মারতেছো, তোমার বাপ দাদার বাপের নাম দাদার নাম জিজ্ঞেস করো যে কোন, তারা হিন্দু ছিল নাকি ছিল, তার নাম জিজ্ঞেস করো। আপনি যেটা বললেন যে এটা শেষ পরিণতি কি, এটা চলমান। বাংলাদেশে এই চলমান রাজনীতিটা থাকবে। এইখানে এই যে যারা রাম মূর্তির বিরোধিতা করেছে, আমি বলেছি তো, এই রাম মূর্তি আর রংপুর দালমেকুস কালাহায়, এখানে একটা কিছু ঘটবে। এই যে যারা এটা বাধা দিল, এরা জানেই না যে এরা এই দেশটাকেই, দেশের সার্বভৌমত্ব নিয়ে টানাটানি লাগিয়েছে। এটা খুব শীঘ্রই না হলেও আমরা সুদূর প্রসারী প্রতিক্রিয়া দেখতে পারবো। বরং এই রাম মূর্তি সেখানে স্থাপন হইলেই কোনো ঝামেলাই হতো না, বরং এটা স্থাপন করতে না দেওয়াতেই এটা ঝামেলা হয়েছে। এই ঝামেলা আমাদের দেশের কন্ট্রোলের বাইরে চলে যাবে একদা, আমি নিশ্চিত। এটা আগে হোক আর পরেও এটা দেশে বিদেশে সমালোচনা হবে, হচ্ছে, এবং এর বহুবার প্রতিক্রিয়া হবে। এই যে গালি দিতে আসছে, এই যে আমার এক ভাবির পোলা চলে আসছে গালি দিতে। ভাবির পোলা, আমরা কি নবীরে মাইশের বৌনে টানাটানির কথা বলছি? আমরা কি সাহাবিদের অন্যের বৌনে টানাটানির কথা বলছি? তুমি সেখানে বলে দিলে আমি নাস্তিক। ও ভাবির পোলা, এই যে আরেক জঙ্গি চেহারা দেখে বোঝা যায়, এই আরেক চেহারাই দেখে বোঝা যায় এটা জঙ্গি, চেহারা দেখে বোঝা যায়। যেখানে মন্দির বানাইছে ভাবির পোলা, তোমার নাম কি এমডি আমিনুল, তোমার ভাবির পোলা যেখানে রামের মূর্তি বানাইছে, সেটা কি তোমার মায়ের ভাতারের জায়গা না তোমার মায়ের লাঙ্গের জায়গা? এটা বলো। তুমি যে চাপা মারো এই সমস্ত জঙ্গিদের জন্য, বাংলাদেশ সমস্ত জঙ্গিদের জন্য রংপুর আমাদের হাতছাড়া হয়ে যাবে, এই সমস্ত জঙ্গিদের জন্য। এইটা কিভাবে নিশ্চিত হন আপনি হাতছাড়া হয়ে যাবে? এটার কারণ হচ্ছে যে আপনি এখন হিন্দুরা বলবে আমাদের যেহেতু মন্দির করার জায়গা দেও না, আমাদের আলাদা করে দাও। কেন? বাংলাদেশের মৌলবীরা কি বল, মামুনুল কি হুমকি দেয় নাই যে ভারতের মুসলমানদের আলাদা দেশ করে ফেলবে? বলে নাই? এখন এই কারণে যদি এখন হিন্দুরা বলে আমাদের যেহেতু মন্দির করতে দিবে না, আমাদের 1 কোটি হিন্দু আছে, আমাদের একটা জায়গা অঞ্চলে থাকতে দাও, কি করবেন তখন? তারা যদি এই দাবি তোলে যে হিন্দুদের জন্য রংপুর রাজশাহী জেলা দিয়ে দাও, রাজশাহী বিভাগ দিয়ে দাও, তোমরা মুসলমানের জায়গা থেকে, এই দাবি যদি এখন তুলে, কি করবেন আপনি? আমরা কি করবো, কি জবাব দিব? এটা তারা আন্তর্জাতিক ইস্যু বানাবে যে আমাদের মূর্তি বানাইতে দেয় না, আমাদের মন্দির বানাইতে। বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এটা ইস্যু হয়ে গেছে, এবং আপনি ইস্যুটা ওই মানুষগুলো খুব ছোট দেখা যায়। আপনি দেখেন এই যে অস্ট্রেলিয়াতে যে 2 জন আজহারি এবং আরেকজন যে অস্ট্রেলিয়া থেকে বের করে দেওয়া ভিসা কিনছেন, ছোট্ট একটা সংগঠন, কিন্তু তাদের সংগঠন পরে গভর্নমেন্ট কিন্তু বের করে দিচ্ছে। আরো হবে, আস্তে আস্তে আরো ঘটবে। ধরেন এই রাম মূর্তির ঘটনা নিয়ে ভারতে যদি বলে আমরা মসজিদ বানাইতে দিব না, কি করবে তখন? যদি কালকে অস্ট্রেলিয়া বলে মসজিদ বানাইতে দিব না, কি করবে? যদি বলে আমেরিকায় মসজিদ বানাইতে দিব না, তখন কি করবে? এরা মসজিদ রেখে রাস্তায় নামাজ পড়বে, এই অধিকার তারা চায় সারা পৃথিবীতে। খ্রিস্টানদের ইহুদির দেশে গিয়ে, হিন্দু দেশে গিয়ে, হিন্দুরা নিজের দেশে বাংলায় শুদ্ধ করে লিখতে পারে, ভারত পাঠিয়ে দাও। এদের যদি মুরত থাকে পাঠাই দেয়, ঘোষণা দিয়ে পাঠায়। এই যে এইভাবে সনাতনীদের সিপা মায়ের দিয়ে পাঠাইতেছে, তো মানে এরা তো ঘোষণা না দিয়ে পাঠাচ্ছে। যদি বাংলাদেশে কোনো মৌলবী, কোনো রাজনীতি নেতার মুরত থাকে, তারা ঘোষণা দিয়ে হিন্দুদের বের করে দেখুক না দেখি, পরের দিন বাংলাদেশ থাকবে। যেদিন এই ঘোষণা দিবে তারপরের দিন থেকে বাংলাদেশ সার্বভৌমত্বই থাকবে না, বলুক না, এই বলে দেখুক না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের প্রথম 30-40 দিনের, 90 দিনের, 100 দিনের অপরাধের মাত্রা বাংলাদেশের সকল সরকারের প্রথম 100 দিনে সংগঠিত অপরাধের মাত্রাকে ছাড়িয়ে গেছে। কত হাজার নারী নির্যাতিত হয়েছে। আমরা শুধু অফিসিয়াল রেকর্ড দেখেছি যে 605 খুন হয়েছে আপনার সরকারের প্রথম 100 দিনে, যেটা ইউনুসের যে ডাকাততন্ত্র, দস্যুতন্ত্র ছিল, সেটাকেও ছাড়িয়ে গেছে। এই অবস্থায় আপনি বলছেন যে যারা আপনার হাড় ভেঙেছিল 2006-07 সালে, আপনি তাদের ক্ষমা করে দিচ্ছেন। বিষয়টা আমার কাছে কেন গুরুত্বপূর্ণ জানেন? আমি এর আগে শুনেছিলাম যে আপনি আপনার পিতাকে যারা হত্যা করেছিল, আপনি তাদেরকে কিন্তু ক্ষমা করে দিয়েছেন, কারণ আপনি তখন ওটাই বলেছিলেন যে আপনি যদি আপনার পিতার হত্যাকারীদের বিচার করতেন, তাহলে কি আপনার পিতা ফিরে আসতো না? স্যার, এই দুটো জিনিস আপনি রাষ্ট্রীয় কাজে, রাষ্ট্রের দায়িত্ব থেকে
আপনারা জনগণের নেতা হয়ে এটা স্যার আপনি করতে পারেন না, কোনোভাবেই আপনি করতে পারেন না। আপনার উপর অন্যায় হয়েছে, আপনার হাড় ভেঙে দিয়েছে, এটা তো সরকারি লোক করেছে, তাই না? রাষ্ট্রীয় বাহিনী করেছে। আপনি তো রাষ্ট্রীয় বাহিনীর অন্যায়কে আপনি ক্ষমা করে দিতে পারেন না। আপনি কি জানেন এই ধরনের ক্ষমা করে দেওয়ার ইমপ্লিকেশনস কত? এর এর কুপ্রভাব অনেক বেশি স্যার। ক্ষমা করে দিবেন না কখনো, প্লিজ। আপনাকে যদি রাস্তার মাস্তানরা মারে, আপনি ক্ষমা করে দেন। একজন মুরব্বী আপনাকে থাপ্পড় দিয়েছে, ক্ষমা করে দেন। কিন্তু রাষ্ট্রীয় বাহিনী যদি আপনাকে মারে, এবং আপনাকে মারা অবশ্য অন্যায্য, আপনি যত অন্যায় করুন কিংবা না করুন তাদের দৃষ্টিতে, আমি সেদিকে যাচ্ছি না, আপনাকে আটক করে মেরে যেটা আমরা শুনি যে আপনার হাড় ভেঙে দিয়েছে, এটা তো রাষ্ট্রীয় সন্ত্রাস, এটা তো রাষ্ট্রীয় অন্যায়। আপনি যদি এদের ক্ষমা করে দেন, এরা এই অন্যায়টা পরবর্তীতে করবে, আপনার মেয়ের উপর করবে। আপনার মেয়ে যদি একদিন প্রধানমন্ত্রী হয়, আপনার মেয়েও ক্ষমা করে দিতে পারে। কিন্তু এতে তো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাকি আপনার কোনো দুর্বলতা আছে, সেটাও কিন্তু আমাদের ভেবে আমাদের চিন্তায় আসে। যদিও এই আলোচনাটা এখানে আসলে মোটেও গৌণ না। আপনার দুর্বলতা কিরকম সেগুলো কিন্তু বাংলাদেশের মানুষের জানা দরকার। আপনি তখন হাওয়া ভবনের কর্তৃত্ব করেছেন, আপনার পিয়ন থেকে চাপরাশি তারা ক্ষমতাবান ছিল, আমরা জানি। সেটা আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক, কিংবা খালেদা জিয়া হোক, কিংবা আপনি তারেক রহমান হন, আপনাদের অফিসে যারা কর্মচারী হয়, সচিব থেকে শুরু করে একটা পিয়ন পর্যন্ত, এরা এত বেয়াদব হয়ে যায়। এমনও হতে পারে যে কোনো বেয়াদব আপনার সেই যেই 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 সেনাবাহিনীর যেই লোক বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই লোক আপনার হাড় ভেঙেছে, তাদের আপনি বা আপনার কোনো কর্মচারী তাদের অন্তরে এমন একটা আঘাত দিয়েছিলেন যে সে আপনাকে খুনও করে ফেলতে পারতো, খুন না করে আপনাকে সে আপনার একটা হাড় ভেঙে দিয়েছে। এগুলো কিন্তু হয়ে থাকে। সেই দুর্বলতা যদি আপনার থেকে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু দুর্বলতা থাকলেও আমি বলবো স্যার আপনি বিচার করুন। আমরা দেখতে চাই যে ভবিষ্যতে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ নেতাকে আটক করে যেন এইভাবে কেউ তার হাড় ভেঙে দেওয়ার সাহস না পায়। রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে শক্তিশালী করুন, জবাবদিহিতা নিশ্চিত করুন। এই সামরিক অফিসার বেসামরিক অফিসার কাকে আপনি নির্দেশ করছেন আমি জানি না, তাদেরকে গ্রেপ্তার করে বিচার করুন। হ্যাঁ, আপনি ক্ষমা করে দিতে পারেন স্যার। আপনি কখন ক্ষমা করতে পারেন জানেন? আপনি বিচারটা করুন, সাক্ষী প্রমাণ হোক, কেন আপনাকে তারা আঘাত করলো, কি অজুহাত তাদের আছে, এত বড় অন্যায় কেন তারা করলো, এইটা প্রতিষ্ঠিত হোক আগে রাষ্ট্রের মধ্যে। প্রতিষ্ঠিত হওয়ার পরে তার যদি ফাঁসি হয়, তার যদি জেল হয়, তখন আপনি কোনো এক ঈদের 2 দিন আগে আপনি রাষ্ট্রপতির কাছে সামারি পাঠাতে পারেন, বলতে পারেন মহামান্য রাষ্ট্রপতি অমুক অমুককে আমি ক্ষমা করে দিলাম, আপনি ক্ষমা করে দিতে পারেন। তখন কিন্তু আপনি আজকে যে সহানুভূতি মানুষের কাছ থেকে চাচ্ছেন, সেইটা সৎভাবে চাওয়া হবে। এখন আপনি যেভাবে সহানুভূতিটা চাচ্ছেন, এটাকে অতি সহজ সরল পথে একজন বলবো যে খুব বেশি প্রজ্ঞাবান মানুষ নন এমন প্রধানমন্ত্রীর উদারতা, এই উদারতা আপনি দেখাতে পারেন না। আপনি যেই ইলেকশনে প্রধানমন্ত্রী হয়েছেন সেটা নিয়ে আমার প্রশ্ন আছে, কারণ আপনি বাংলাদেশের দ্বিতীয় নিকৃষ্ট নির্বাচনের মাধ্যমে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম নিকৃষ্ট নির্বাচন ছিল 15ই ফেব্রুয়ারির, যেটা আপনারা করেছিলেন, আপনার মা বেগম খালেদা জিয়া করেছিলেন, কিন্তু তার তো একটা সৎ উদ্দেশ্য ছিল। পরবর্তীতে তো তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করেছিলেন ওই নির্বাচনের মাধ্যমে। আপনার এই নির্বাচনে কিন্তু ওই ধরনের কিছু নাই। আপনি তো ইতিহাসের দিকেও তাকাতে হবে, আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনার নির্বাচনের দুর্বলতা আপনি কিন্তু জানেন। এমনও কথা আছে যে এই নির্বাচন সুষ্ঠুভাবে হলে হয়তো জামাতও ক্ষমতায় চলে আসতে পারত, কারণ এটা তো আপনারা 24-এর যে জঙ্গি কোয়ালিশন করেছিলেন তার অভ্যন্তরীণ ক্ষমতার বন্টন, তাই না? সেই প্রশ্নগুলো আমি করছি না। আমি আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে স্যার সম্মান করে বলছি, আপনি অপরাধীদের বিচার করুন, বিচার করে আপনি ক্ষমা করে দিন। যেমন করে ক্ষমা করে দিয়েছিল রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর খুনিদের বিচার হওয়ার পরে ক্ষমা করে দিয়েছিলেন, অন্তত মানুষ বিচারটা দেখতে পেল। আবার দেখেন বেনজির ভুট্টো, আপনারা যেই আদলে দেশটা শাসন করেন, আমি দোষ দিচ্ছি না, আপনাদের সংস্কৃতির মধ্যে এটা হলো যে পাকিস্তানি আদলটাকে খুব খুব বেশি ফলো করা। সে পাকিস্তানে বেনজির ভুট্টো খুন হলো, আজ পর্যন্ত কেউ জানে না কারা বেনজির ভুট্টোকে খুন করেছে। ঠিক একইভাবে আপনার পিতাকে কারা খুন করেছে এগুলো শুধু আমরা গুজব হিসাবে জানি, কেন খুন করেছে, কিভাবে করেছে, এগুলো আমরা কিচ্ছু জানি না, কারণ আপনি বিচার করতে চান না। কেন স্যার? আমি আসলে এখানে কোনো খুঁত ধরতে চাই না, আমি যেটা বলছি এক কথা, সেটা হলো স্যার ন্যায় বিচারের স্বার্থে এই বিচারগুলি করা দরকার, এবং রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে আপনি
যে 20 কোটি মানুষের আমানত হিসাবে যদি আপনি রাষ্ট্রটাকে শাসন করেন, আপনার কোনো অধিকার নাই রাষ্ট্রীয় অপরাধীদের ক্ষমা করে দেয়া। ব্যক্তিগত অপরাধীদের ক্ষমা করে দিতে পারেন। আপনাকে চা দিতে গিয়ে কোনো পিয়ন আপনার উপর রাগ করে আপনাকে মারলো, তখন আপনি তাকে ক্ষমা করে দিন। রাষ্ট্রীয় অপরাধীদের তো কোনো প্রধানমন্ত্রী ক্ষমা করার রাইট রাখে না, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। আর বিশেষ করে যদিও জিনিসটা কাকতালীয় হতে পারে বা আপনার দুর্ভাগ্য হতে পারে, যেইভাবে আপনার এই যে ক্ষুদ্র শাসন আমলে যেভাবে রাষ্ট্রের অপরাধ বেড়েছে, আপনার লোকজন যেইভাবে এখনো মব ক্রিয়েট করে আওয়ামী লীগের লোকজনের উপর অত্যাচার চালাচ্ছে, যেইভাবে খুন রাহাজানি ধর্ষণ করছে, আপনার লোক হোক বা রাষ্ট্রীয় সন্ত্রাসী হোক বা অন্য কোনো সন্ত্রাসীরা হোক, জঙ্গি জামাত তারাই হোক, স্যার দায়িত্ব তো আপনার, এবং এগুলোর দায়িত্ব কিন্তু আপনার কাঁধে যাবে। এই অবস্থায় স্যার প্লিজ কাউকে ক্ষমা করবেন না, বিচার করে ক্ষমা করে দিন। সেটা একটা উদারতা হিসাবে আমরা দেখব। আমরা যখন ইতিহাস লিখবো বাংলাদেশের, আপনার নাম আমরা ওইভাবে লিখবো। কিন্তু এখন যদি আমি ইতিহাস লিখি, তখন তো আপনাকে আমরা এখানে প্রশ্নবিদ্ধ করব যে এইভাবে তো একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অপরাধীদের ক্ষমা করে দিতে পারে না। আপনি স্যার কেন ক্ষমা করে দিচ্ছেন? আমাদের জানতে হবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কে মারলো, কিভাবে তিনি মারা গেলেন। আমাদের জানতে হবে আপনাকে কারা অত্যাচার করলো, কারা আপনার হাড় ভেঙে দিল, কেন তারা ভেঙে দিল, তাদের কি অধিকার, কি ক্ষোভ। আপনি দেখেননি বিডিআর এর হত্যাকাণ্ড হয়ে গেছে ক্ষোভের কারণে, যেটা আমি জানি না আপনি কোন মতে আছেন। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গিরা এটাকে নানান রঙে চঙে কাহিনী করছে না। মূল কাহিনী তো একটাই, যে সৈনিকরা তাদের মালিক, তাদের রাজা, অফিসারদের উপর ক্ষুব্ধ ছিল। বিভিন্ন কি ডাল তেল নুন কর্মসূচি সহ নানান ভাগ বাটোয়ারা নিয়ে তারা প্রচন্ড ক্ষুব্ধ ছিল। সুযোগ পেয়ে তারা মেরে ফেলেছে। তারা মেরে ফেলার জন্য তারা ষড়যন্ত্র করেছে। কিন্তু ক্ষোভে স্যার, ক্ষোভে আমাদের সব জানা দরকার। রাষ্ট্রটাকে স্যার প্লিজ প্লিজ আপনি স্বচ্ছতা নিশ্চিত করুন বাংলাদেশ রাষ্ট্রে, তাহলে আমরা আপনাকে ভিন্নভাবে দেখব। আর যদি আপনি একের পর এক চমক হিসাবে এগুলো সৃষ্টি করেন, সেগুলো স্যার আপনার জন্য ভালো হবে না, রাষ্ট্রের জন্য ভালো হবে না। হ্যাঁ, কিছু নিরীহ অবুঝ মানুষ, তাদের চোখে ধুলা পড়বে, কিন্তু স্যার সবার চোখে তো পড়বে না। আমাদের চোখে আপনি ধুলা দিতে পারবেন না। আমি আপনার এক প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ, আপনার রাজনীতি সমর্থন করি না, কিন্তু আমি চাই আপনি সফল হন, আপনি একটু সাফল্য দেখান, এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেটাতে আপনি ফিরে আসুন। আসবেন কি আসবেন না সেটা আপনার বিষয়, আমি অনুরোধটা জানিয়ে রাখলাম। একসময় ট্রাম্প ও মোদির বন্ধুত্ব নিয়ে বিশ্বের সংবাদ মাধ্যমগুলোতে বড় বড় শিরোনাম হতো। এমনকি দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখনও এই বন্ধুত্বের আমেজ দেখা গিয়েছিল। তবে গত কয়েক মাসে মোদি ও ট্রাম্পের সেই চির অচেনা কোলাকুলি যেমন আর দেখা যায়নি, তেমনি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতে মোদি আর ট্রাম্প এবং ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তার জন্য বিশ্বের বাঘা বাঘা সংবাদ মাধ্যমগুলোর চোখ ছিল ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে। সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত দুই দেশের সরকার প্রধানের সাইডলাইনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়তা দিলেন, ভারতের উপর হামলা হলে তিনি দেশটির পাশেই থাকবেন। তবে সেখানে জুড়ে দিয়েছেন বড় একটি শর্ত। বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতা হলে তিনি ভারতকে সাহায্য করবেন। এখন যদি নতুন কোন নেতা থাকেন, তাহলে তিনি নিশ্চিত নন। ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্বব্যাপী আবারও চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। তাহলে কি মোদি আর ট্রাম্পের বন্ধুত্বের নাটকীয় মোড় নিতে শুরু করলো? বিশেষ করে ট্রাম্পের এই ব্যক্তিগত আনুগত্য ভিত্তিক সামরিক প্রতিশ্রুতি ভারতের দক্ষিণ এশীয় নীতিতে কি ধরনের প্রভাব পড়বে, সেই প্রশ্ন উঠে আসছে। বলা হচ্ছে, ভারতের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো, এমন কিছু অভিবাসন নীতি কার্যকর করা